সনে দশম শ্রেণীর ছাত্র। তার বয়স তখন ১৯ বছর। তখন তিনি সৈনিক জীবন বরণ করেন। এবারে আমি বিনীত অনুরোধ করছি আব্দুল আউয়াল, সাবেক পুলিশ সুপার, ওনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মাননীয় বিচারপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট কবি সাহিত্যিকগণ এবং সমবেত সুহৃদয় সুজন ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথম কাগজটা দিয়েছিল আমি লিখেছিলাম সেখানে যে একটা কবিতাই পাঠ করব। তা আজকের আলোচনার বিষয়টা আমাকে খুব বেশি মুগ্ধ করেছে। এই জন্য ভাবলাম যে কবিতা না পড়ে, কবিতা তো পড়ি প্রায়, আজকে একটু আলোচনাই করি। জাতীয় জাগরণে নজরুল শীর্ষক আলোচনা। নজরুলের জাতীয় জাগরণটা কি ছিল এটা কিন্তু কম আলোচিত হয়। নজরুল বিদ্রোহের কবি, সাম্যের কবি, প্রেমের কবি, বিরহের কবি, মানবতার কবি, নারীবাদী কবি, সব কিছুই বলা হয় সাম্যের। কিন্তু জাগরণে, বাঙালির জাগরণে নজরুলের যে অবদান, এই কথাটা নিয়ে আলোচনা খুব কম হয়। রেডিওতে আর টেলিভিশনে মাঝে মধ্যে কেউ কেউ আলোচনার প্রসঙ্গে একটু আনে। আমাদের যুদ্ধের সময় কিছু তার জাগরণমূলক গান, কবিতা আমাদের অনুপ্রাণিত করেছে, সে সমস্ত কথাগুলি আসে। কিন্তু তার ছাড়াও এই নজরুল সৈনিক জীবন শেষে কলকাতা যখন ফিরে আসলেন, এসে সাংবাদিকতাতে ওনার যাওয়ার মূল কারণটাই ছিল জাতীয় জাগরণের পর্যায়ে তিনি কাজ করবেন। এবং সেদিক থেকে উনি মনে করি নজরুলই প্রথম কবি বা প্রথম বাঙালি যে এই ক্ষেত্রে অনেকটা সার্থক পথ প্রদর্শক। ওনার পথ ধরে পরবর্তী যারা অন্য কবিরা যার লেখা লিখছেন এবং রাজনীতিকরা যাই আলোচনা করেন, সেটা নজরুলের আগে এমনটা ছিল না। আমি একটু পিছনের দিকে যাই। এদেশে কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন আগে অনেকটাই হয়েছে। সিপাহী বিদ্রোহের কথা আমরা জানি, খেলাফত আন্দোলনের কথা জানি, তিতুমিরের বাঁশের কেল্লার কথা জানি, সূর্য সেনের প্রীতিলতার আন্দোলনের কথা জানি। এরকম অনেক বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন গ্রুপ চেষ্টা করেছে, কিন্তু ইংরেজরা এগুলি ভালো করে দমন করতে সক্ষম হয়েছে। কোনোটাই সার্থক হয়নি। নজরুল তার একটা কবিতায়, আমার কফিয়ত কবিতায় বলছিল, যারা কেড়ে খায় 33 কোটি মানুষের ঘাস, যেন আমার লেখাতে হয় তাদেরই সর্বনাশ। তো তখন নজরুলের ভাষ্য অনুযায়ী ভারতবর্ষের জনগণ ছিল 33 কোটি। 33 কোটি জনগণ যদি থাকে, এই হাজার হাজার মাইল দূর থেকে ইংরেজরা এসে এই দেশটারে 200 বছর শাসন করলো, আর আন্দোলন হয়, দমাই দেয়, কথা বলে তাদের অপছন্দে ফাঁসি দেয়, বিচারে দেয়, লেখকদেরকেও জেল দেয়। নজরুলরেও তো 1 বছরের জেল দিল একবার, আরেকবার দিল 6 মাসের। এটা বিচারপতি মহোদয় একই বিচারপতির হাতে পড়ছিলেন। প্রথম যিনি শাস্তি দিয়েছিলেন তিনি কবি ছিলেন, বিচারক কবি ছিলেন। এই কবি হলে কি বিচার তো যা আসে তাই করছে তারা। ন্যায়ের অনেক নজরুল তো বলছিল যে ন্যায়ের আদালতে এটা ন্যায়দ্রোহী নয়, রাজনীতির আদালতে রাষ্ট্রদ্রোহী হইতে পারি আমি, কিন্তু ন্যায়ের আদালতে ন্যায়দ্রোহী নয় আমি। কিন্তু তারপরে তাকে শাস্তি দিয়েছে, 1 বছর খাটছে এবং ক্লাসও দেওয়া হয় নাই। যাই হোক, এটা অন্য কথা, সেই লাইনে যাচ্ছি না, আমি জাগরণের কথাটাই থাকছি। নজরুল থেকে সৈনিক জীবনে ফিরে আসার পরে তার কিন্তু সাব রেজিস্ট্রারের চাকরি হয়েছিল। এটা হয়তো আপনারা জানেন, কেউ জানেন না। সাব রেজিস্ট্রারের চাকরি উনি জয়েন করলেন না করে উনি লেখালেখির পথে রইলেন। কমরেড মুজাফর আহমদ সাহেব খুব স্নেহ করতেন, স্নেহভাজন ছিলেন, ওনার সাথেই থাকতেন। মুসলিম পত্রিকা সহ বিজলি পত্রিকা, অন্যান্য পত্রিকা যেটি ছিল কলকাতার সবকটাই নজরুল পুরোদমে লেখালেখি শুরু করেছেন। তারপরে তিনি নিজে পত্রিকা দিলেন, যুগবাণী, তারপর লাঙ্গল, এরপরে ধূমকেতুতে তো রবীন্দ্রনাথ আশীর্বাদ লেগেছিল, জাগিয়ে দেরে চমক পেরে আছে যারা অর্ধচেতন। জাগাইতে রবীন্দ্রনাথ ফিল করলেন পরে যে জাগরণের ব্যাপারটা খুব জরুরি। ওই সমস্ত আন্দোলনগুলি ফেল করছিল এই দেশে একটা কারণেই, মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না, তারাই করছে। তো যদি মানুষকে এই দেশের জনগণকে না করতে, জাগ্রত না করতে পারে, ইংরেজ খেতানো যাবে না দেশ থেকে, এটা নজরুলই প্রথম ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। কারণ ক্লাইভ তার জীবনীতে লিখেছিল, আত্মজীবনীতে, যে যেদিন 3 দিন পরে সিরাজ থেকে মারার 3 দিন পরে সেদিন মুর্শিদাবাদ আসলো, রাস্তার মধ্যে ঘোড়া এবং সৈন্যদের লাশ ছিটিয়ে বিটিয়ে আছে, রাস্তার মধ্যে হাঁটা যাচ্ছে না। আর চারদিক থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ দেখতেছে তাদেরকে। ক্লাইভের সাথে আর কতজন লোক, সে ভয় পেয়ে গেল যে এই মানুষগুলো যদি একটা করে ঢিল দেয়
তাহলে তার অস্তিত্ব থাকবে না। কিন্তু তারা কিছুই করলো না। সে আসলো মুর্শিদাবাদ এসে ইয়ারে মির্জাফরের বসে এসে গেল ক্ষমতার মধ্যে দিয়া। জনগণ মনে করছে যে এটা তো রাজনৈতিক ব্যাপার, সরকার যাবে সরকার আসবে, এটা জনগণের কী কাজ, এটা তারা বুঝতোই না। এদেশের মানুষের যে দেশটা এবং ইংরেজদের হাতে চলেছে এই বুদ্রোহী মানুষের মধ্যে ছিল না। এই জিনিসটা বোঝানো, জনগণকে জাগানোর ব্যাপারটা ছিল খুব জরুরি। আর চালাক ইংরেজরা যখন বুঝতে পারলো নজরুলের লেখালেখি জেলখাটা এগুলিতে কিন্তু সারা পড়লো যথেষ্ট। এই কবিতা ইয়ার নজরুলের পিছনে তারা লাগছে এবং কোনো কিছু হইলেই কুমিল্লা আসলে তার পিছনে পুলিশ এসবির লোকজন লেগে যেত, ডেলি রিপোর্ট দেওয়া হইতো সে কী করতেছে না করতেছে কোথায়, এইভাবে লাগা ছিল তার পিছনে। তো এইভাবে যে ইয়ে করলো আনন্দময়ীর আগমনের আগে সে 12তম সংখ্যায় লিখেছিলেন ধূমকেতুর যে ভারতবর্ষের প্রতিটা ইঞ্চি জমির পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে দিয়েছি। এই কথা ভারতীয় নেতারা কেউ তখন বলে নাই। কংগ্রেস নেতা বলেন, জাতীয় নেতা কংগ্রেস বা মুসলিম লীগের কোনো নেতারা তখন তারা বলতো প্রাদেশিক সাহিত্য প্রভিন্সিয়াল অটোনমির কথাই বলতো তারা। এই স্বাধীনতার এই দুর্দান্ত সাহসী কথাটা কারো বলার সাহস ছিল না তখন। 12তম সংখ্যা বলে, কিন্তু চালাক ইংরেজরা 12তম সংখ্যাটারে ব্যান না করে যদি তাইলে এই পত্রিকাটা ওই কী করলো এসবির লোক দিয়া সকালবেলায় পত্রিকার কত বাইরে 4-5 হাজার পত্রিকার মতো ছাপা হইতো তখন, আগেলা দিনের মেশিনে ইয়ে করতো। তো এই পত্রিকাগুলি কিনে নিয়ে গেছে তারা, কিনে মানুষের হাতে নিয়ে জন্য পাবলিকের হাতে সামান্য একটা ছোটাফোটা পড়েছে, কিন্তু এগুলি এর আগেই হস্তগত করে নিয়েছে। তো তারা যদি এই অভিযোগে তুলে তখন মানুষের একটা ইচ্ছা হবে কেন নজরুলের এই সংখ্যাটাতে কী লেখা ছিল, এটাতে কী ছিল, এটা খোঁজাখুঁজি শুরু করে আবার হয়তো দ্বিতীয়বারই ঘোষণা আবার ছাপা হইতে পারে কোথাও। তাই কিছু বললো না, চুপ করে রইল। পরে 13তম সংখ্যায় সে লেখলো আনন্দময়ীর আগমনী। ওটাতে লেখলো একটা কবিতা, এমন কবিতা কিন্তু আরও সে লেখছে। প্রত্যেকটা দিত তাদেরকে গালি দিয়ে বকা, এদের সারবি কিনা বল, কিলের নাইলে কিলের সোরা হাড় ভাঙ্গি রক্ত গর্ব জল, এই সমস্ত কথা ডাইরেক্ট কথা তো চলছে। কিন্তু ওই কবিতাটা তো ঠিকই আছে বলছে, তাদের বিরুদ্ধে বলছে দুর্গার মতো একজনকে ইয়া করছে রূপও করতে, যে আগমন প্রত্যাশা করছে যে আইসা দুর্গা যেমন অসুরকে মেয়েরা ইয়া করছিল, পাপমুক্ত করছিল, দেশমুক্ত, এরকম একটা কথা। তো এইটার জন্য তাকে অ্যারেস্ট করলো। ওই কথাটা 12তম সংখ্যায় অ্যারেস্ট করে নাই, তো করে জেল দিল 1 বছর। এই জজেরহাটি আবার পরে এই জেলখানার পরবর্তীতে কয়েক বছর পরে 3-4 বছর পরে আবার আরেকটা অভিযোগে তার 6 মাসের জেল হয়েছিল। ওই জেলের আপিল জজ কোর্ট দিয়েছে, হাইকোর্টের কাছে ওই জজের বিচারপতি হয়ে গেছেন উনি, ওনার হাতে পড়ছিলেন, আবার উনি আবার তার মাফ করে দিয়েছিল, স্থগিত করে দিয়েছিল শাস্তি। তো এগুলোতে একটা সারা পড়ছিল ভালো, যে নজরুলের জেলখাটা তারপরে লেখালেখিতে যেভাবে সারাটা জাগাইছিল, তার সাথে যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারাও প্রচারটা এইভাবে করতে শুরু। জনগণের সম্পৃক্ততা টের পেয়ে কিন্তু ইংরেজরা তখন দেখলো বিনা যুদ্ধে চলে গেছে, তারা চালাক কম না, বলছে আর সম্ভব নয় দেশে টিকা থাকা। যতদিন পর্যন্ত পাবলিক ঘুমিয়েছিল ততদিন তারা ঠিক 200 বৎসর তারা ঠিকই শাসন করে গেছে। জনগণ জেগে যাওয়ার পর থেকে কিন্তু আস্তে করে তারা কেটে পড়ছে, দিয়ে দেওয়ার পথ খুঁজতেছিল, তারা একটা পথ পেয়ে দিয়ে গেছে। এই কাজটা করছে। এখানে এই শীর্ষক আলোচনার মধ্যে এটাই ছিল জাগরণী নজরুলের শীর্ষক আলোচনা। নজরুলের জাগরণের জাতিকে জাগরণের যে ভূমিকাটা ছিল এই ভূমিকাটা আরও বেশি আলোচিত হওয়া উচিত, এবং এটা তার একটা মৌলিক অবদান। সে এই অবদানটা এর আগে কোনো বাঙালি কবি করছে বলে আমার জানা নেই। আর নজরুলকে আমি বলি মুসলিম বাঙালিদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুসলিম মৌলিক প্রতিভার অধিকারী কবি। তার চেয়ে এরকম মৌলিক প্রতিভার অধিকারী কবি মুসলমানদের কেউ এখন পর্যন্ত আসে নাই, আর ভবিষ্যতে কত বছরে আসবে সেটা ভবিষ্যতে বলে দেবে। তো তিনি কীভাবে বলতে পারেন একটা মানুষ এত আগে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এখন কিন্তু আমরা আমেরিকা কী হয় স্কাইপে লাগাইলে ইয়াতে লাগাই ভিডিও কল লাগাইলে আমরা সমস্ত দুনিয়া কিন্তু হাতের মুঠোতেই দেখতে পারি। এই সমস্ত ভবিষ্যৎবাণী একটা কবি আর নবী, কবির বাণী, নজরুল কবির বাণী ঐশ্বরিক বাণী এরকম বলে যে গাই বাণী। আসলে জাত কবি সেই ছিল দিকে এই সমস্ত দুর্দান্ত কথাবার্তা বলতে ভবিষ্যৎবাণী করতে পারছে। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। নজরুল অসুস্থ অবস্থা যেতাম ওনার কাছে, দুটো চোখ দিয়ে থাকতো, ঠুট্টি কাঁপতো, কী যে বলতে চায় বলতে তো পারতো না, কিন্তু ওই তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন কারো দেন আমি ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পরিব একাকি গন্ধবিদুর ধূপ। আসলে ধূপের মধ্যে যেন জ্বলে গেছে। এ কথা সুস্থ থাকতে কীভাবে বললো, যা বলছিল তাই হলো পরবর্তীতে। যাই হোক, আমি আর সময় নিচ্ছি না। এর আগে যে কবিতাটা পড়ছিলাম পুরোটা পড়বো না, কবিতাটা একটু বড়, আমি 5-7টা লাইন করে শেষ করে দেবো। এটা
না হচ্ছে না, বের করতে সময় লাগবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্দুল আওয়াল ভাইকে। এখন আমাদের মাঝে এসে উপস্থিত আফ্রিদি শিক্ষক নামতেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন সংক্ষিপ্ত আকারে খুব গাঁথনির বক্তব্য রাখবেন কবি পলক রহমান। কবি পলক রহমানকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম মৃত্যুবার্ষিকী জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা চর্চা আয়োজন। তার শিরোনাম জাতীয় জাগরণে নজরুল। একটা অসাধারণ শিরোনাম, যাতে কোনো সন্দেহই নেই, যে নিয়ে আমাদের পূর্ববর্তী বক্তা অনেক সুন্দর কথা বলে গেছেন। আজকে উপস্থিত এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি এবং যারা গুণীজনরা আজকে উপস্থিত আছেন, সকলকে আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি এত গুণী মানুষ নই, তবু আমি যতটুকু বুঝি, জাতীয় কবি নজরুল ইসলাম নিয়ে যতগুলো গবেষণা হচ্ছে, আজকে আমি এক বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা পরিষদেরই আয়োজন এখানে, কিন্তু আমাদের জাতীয় কবির গবেষণা নিয়ে কতটুকু এগিয়েছে আমরা সবসময় জানি চুরুলিয়া, আমরা তার এই যে যতগুলো কথা, সে ১০ম শ্রেণী কি লিখেছে, কি করেছে, 49 পল্টনে করাচিতে যুদ্ধে গেছে, ফিরে এসে পত্রিকায় বের করছে, সব কিছুই, প্রত্যেকটা কাজের পেছনে তার একটা উদ্দেশ্য ছিল জাতির চেতনার জন্য। কিন্তু আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকে আমাদের জাতীয় পর্যায়ে আরেকটা দিন আজকে উদযাপন হচ্ছে, সেটা হলো পারস্যে যে আমাদের প্রেসিডেন্ট রাইসি মৃত্যুবরণ করেছেন, তার আজকে শোক দিবসও পালন হচ্ছে জাতীয়ভাবে। এই ইরান নিয়েও কবির উনি কোনোদিন যাননি, পারস্যে কখনো যাননি, কিন্তু উনি ভাবশিষ্য ছিলেন হাফিজের। কবি হাফিজ যেমন ইরানের জাতীয় কবি, আমাদের নজরুল আমাদের এখানকার জাতীয় কবি। কথা হলো যে আমরা নজরুল ইসলামকে নিয়ে গবেষণার যে জায়গাগুলো আছে, সেখানে আমরা এখন পর্যন্ত পিছিয়ে। যেমন আজকে যদি বলি যে নজরুল ইসলাম ইনস্টিটিউশন, যে তার যে ৩,৫০০+ যে গানের সংকলন বা সমাহার বা বই বের করেছেন, আমরা কোনোভাবেই সেখানে দেখি না যে আমাদের এই গানগুলোকে একটু সেপারেট করা হয়েছে। যেমন রবীন্দ্রনাথের পূজা, প্রেম, স্বদেশ, প্রকৃতি, এরকম বিভিন্ন পর্যায়ে গান থাকে এবং সেগুলো করা হয়, কিন্তু আমাদের নজরুলকে আমরা এইভাবে এখন পর্যন্ত কেন চেঞ্জ করা হয়নি বা সেই সব গানের বিষয়গুলোকে তুলে ধরা হয় না। আমি কবি সাংবাদিকদের